হ্যালো স্টুডেন্টস, আজ আমরা তড়িৎ প্রবাহের চলতড়িতের পার্ট 7 এর 7টা আমরা পড়ছি। পার্ট 7 এ কি আছে আমাদের আজকে? তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল অ্যাকচুয়ালি কি আমাদের আগে জানতে হবে। তড়িৎ প্রবাহের তাপীয় ফল জিনিসটা কোথা থেকে আসছে? বলছি যে কোনো পরিবাহীর মধ্যে পরিবাহী রোধের কাজ কি? রোধ সর্বদা পরিবাহীর মধ্যে যে তড়িৎ প্রবাহ মাত্রা তাকে বাধা দান করে, অর্থাৎ তড়িৎ প্রবাহকে বাধা দান করে হচ্ছে রোধ। তাহলে তড়িৎ উৎসকে কি করতে হয়? তাহলে ওই বাধার বিরুদ্ধে কাজ করতে হয়, বাধার বিরুদ্ধে এগিয়ে যেতে হয়। তো এই বাধার বিরুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য তড়িৎ উৎসকে কি করতে হয়? কিছু পরিমাণে কার্য করতে হয়। সেই কার্যকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। সেই কার্যটা আমাদের কিভাবে বাইরে বেরিয়ে আসে? তাপ শক্তি রূপে, কখনো তড়িৎ শক্তি রূপে। এই তড়িৎ শক্তিটা কি হচ্ছে? তাপ শক্তি রূপে বাইরে বেরিয়ে আসছে। কি হচ্ছে তাহলে? কি বললাম যে কোনো পরিবাহী রোধ ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে কি করে? বাধা দান করে। কোনো পরিবাহীর রোধ, সেই রোধটা কি করছে? তড়িৎ প্রবাহকে মানে আইকে সে কি করছে? বাধা দেওয়ার চেষ্টা করে। তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার চেষ্টা করে। এই বাধার বিরুদ্ধে তড়িৎ উৎসকে কি করতে হয়? কিছু পরিমাণে কার্য করতে হয়। কি করতে হয়? কিছু পরিমাণে কার্য করতে হয়। কিছু পরিমাণে কি করতে হয়? কার্য। তো এই কার্যটা কিভাবে বেরিয়ে আসে? তাপ শক্তি রূপে বেরিয়ে আসে। ওই জন্য তো কিছুক্ষণ একটা যন্ত্র চালিয়ে রাখলে প্রচুর গরম হয়ে যায়, তাপ শক্তি রূপে বাইরে বেরিয়ে আসে, হিট হয়, এইচ। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তো এই এইচটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? এইচটা নির্ভর করে অবশ্যই আছে আর এর উপরে, আয়ের উপরে এবং টি এর উপরে। কতক্ষণ ধরে চালানো হচ্ছে, তার রোধ কত, তার প্রবাহ মাত্রা কত, এই এত কিছুর উপরে কিন্তু এইচটা ডিপেন্ড করে। তো এর উপরে আমাদের হচ্ছে জুল, পুরো নামটা হচ্ছে জেমস প্রেসকট জুল। জেমস প্রেসকট জুল 1774 খ্রিস্টাব্দে, 1700 না, এটা হচ্ছে 1841 খ্রিস্টাব্দে, সরি 1841 খ্রিস্টাব্দে জেমস প্রেসকট জুল তিনি কিন্তু এদের মধ্যে একটা সম্পর্ক তিনি বের করেছিলেন। এদের মধ্যে একটা সম্পর্ক উনি বলেছিলেন। কি সম্পর্ক বলছে? প্রথমে বলেছিল যে এইচ এর সাথে আই এর সম্পর্ক, যখন আর এবং আই কনস্ট্যান্ট, যখন আর এবং আই কনস্ট্যান্ট থাকবে, আর আর আই যদি হচ্ছে আর আই না আর আর টি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কি হবে? বলছে এইচ প্রপোর্শনাল আই স্কয়ার হবে। এইচ প্রপোর্শনাল আই স্কয়ার হবে। এইচ প্রপোর্শনাল হবে আই স্কয়ার। আবার বলছেন এইচ প্রপোর্শনাল কি হবে? আই স্কয়ার হবে বলছেন। অর্থাৎ কোনো পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময়, কোনো পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় যদি আমাদের অপরিবর্তিত বা কনস্ট্যান্ট থাকে, তাহলে ওই পরিবাহীর যে উৎপন্ন তাপ, ওই পরিবাহীতে উৎপন্ন তাপ তার তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাত। তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাত। কি বললাম? কোনো জুলের সূত্র, এটা হচ্ছে জুলের সূত্র বলা হয়, জুল। তো সেখান থেকে এটা জুলের সূত্র আসছে। জুলের সূত্রটা কেমন বলতে, যদি কোনো পরিবাহীতে, এটা 1 নম্বরে, যে কোনো পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় এই দুটো যদি আমাদের অপরিবর্তিত রাখা যায়, তাহলে কি বলছে? যে ওই পরিবাহীতে উৎপন্ন তাপটা কি হবে? তা তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হবে। 2 নম্বরে বলছে যদি আমরা আই এবং টি কে যদি আমরা কনস্ট্যান্ট রাখি, আই এবং টি কে যদি আমরা কি রাখি? কনস্ট্যান্ট রাখি, তাহলে আই এবং টি কে যদি আমরা কনস্ট্যান্ট রাখি, তাহলে আমাদের আর এর সঙ্গে এইচ এর সম্পর্ক কেমন হবে? বলছে আর প্রপোর্শনাল, এইচ প্রপোর্শনাল কত হবে? আর হবে। এইচ প্রপোর্শনাল হবে আর, এইচ প্রপোর্শনাল হবে আর। তো তাহলে এটা কিভাবে বলতে পারি আমরা? কোন পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় যদি অপরিবর্তিত রাখা হয়, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ তার হচ্ছে ওই পরিবাহী রোধের সমানুপাতিক হবে, ওই পরিবাহী রোধের সমানুপাতিক। এবং 3 নম্বর কথা এরকম বলেছিলেন, 3 নম্বর যে কথাটা উনি বলেছিলেন, এরকম বলেছিলেন যে যদি আর এবং আই এই দুটো যদি কনস্ট্যান্ট রাখা যায়, তাহলে টি এর সঙ্গে কি সম্পর্ক থাকবে? এইচ প্রপোর্শনাল হবে হচ্ছে টি। অর্থাৎ ওই যে কোনো পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রা, কোনো পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রা যদি আমার অপরিবর্তিত থাকে, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময় টি এর সঙ্গে সমানুপাতে থাকবে। এটা হচ্ছে জুলের সূত্র। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জুলের সূত্র। অর্থাৎ এই 3টে কথা নিয়ে জুল বলেছিলেন, যে জুল 1841 খ্রিস্টাব্দে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত এই 3টে কথা তিনি বলেছিলেন। কি বলেছিলেন আরেকবার বলি। বলছেন যে আর এবং টি, অর্থাৎ কোন পরিবাহীর রোধ এবং সময়, তড়িৎ প্রবাহের সময় যদি অপরিবর্তিত থাকে, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ কি হবে? তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাত হবে। 2 নম্বর বলছে
আই আই এবং টি যদি আমার কি থাকে, আই এবং টি অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময় যদি ধ্রুবক থাকে, তাহলে সেক্ষেত্রে ওই পরিবাহিত উৎপন্ন তাপ রোধের সঙ্গে সমানুপাত হবে, এবং রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রা যদি অপরিবর্তিত থাকে, তাহলে উৎপন্ন তাপ সময়ের সঙ্গে কি হবে, সময়ের সঙ্গে কিন্তু সমানুপাতে থাকবে। এই করা কথা উনি বলেছিলেন। তো এখান থেকে আমরা বলতে পারি তিনটে সূত্রকে যদি একসঙ্গে করে লিখি আমরা, তাহলে কেমন পাবো? তাহলে আমরা পাবো এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার আর টি, এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার আর টি। এখান থেকে আমাদের যে কনস্ট্যান্টটা নেওয়া হয়, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই হচ্ছে জে। আই স্কোয়ার আর টি বাই জে, তাকে বলা হয় জুলের জুলের তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয় এটাকে, বা জুল তুল্যাঙ্ক বলা হয়। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যে বলা হয়, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা যে বলা হয়। কি বললাম? এইচ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি বাই যে। এইচ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি বাই, এটা একটা ধ্রুবক, যেখানে এইচ কে হচ্ছে আমরা ক্যালোরি এককে, এইচ কে আমরা ক্যালোরি এককে পরিমাপ করি, আই কে তো অ্যাম্পিয়ার এককে, এটাকে হচ্ছে ওহম এককে, আর সময় সেকেন্ড এককে যদি পরিমাপ করি, তাহলে ওটা কি হবে? তাহলে জুলে এটাকে বলা হয় তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যে, যার মান আছে, যার মান 4.2 জুল পার ক্যালোরি, 4.2 জুল পার ক্যালোরি, যার হচ্ছে আমাদের একক মান। একক এবং মান হচ্ছে এরকম হয় যে, আমরা যদি এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি বাই জে, এবং জে মান কি বললাম, এটাকে যদি আমরা ক্যালোরি এককে দেখি, এটাকে হচ্ছে অ্যাম্পিয়ার, এটাকে ওহম, এবং ওটাকে যদি টি বা সময় বা সেকেন্ড এককে যদি আমরা দেখি, তাহলে আমরা যে মানটা কত হয়, তবে যান্ত্রিক তুল্যাঙ্কের মানটা 4.2 জুল পার ক্যালোরি, 4.2 জুল পার ক্যালোরি। তাহলে আমরা অ্যাকচুয়ালি সূত্রটা এমন ভাবে লিখতে পারি আমরা যে এইচ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি বাই কত 4.2, আই স্কয়ার আর টি বাই 4.2, বাই এটাকে আমরা বলতে পারি 0.24 আই স্কয়ার আর টি। এইচ ইজ ইকুয়াল টু, এই দুটো সূত্রই কিন্তু আমাদের ইউজ করতে হয় অঙ্কের জন্য, এই দুটো সূত্রই কিন্তু আমাদের কাজে লাগে, অঙ্ক করতে গেলে কিন্তু এই দুটো সূত্রই কাজে লাগে। তারপরে কি বলছে, তো এখান থেকে এটাই ছিল আমাদের তারপরে যান্ত্রিক তুল্যাঙ্ক, তারপরে যান্ত্রিক তুল্যাঙ্ক আমাদের ছিল এটাই। কি বললাম তাহলে আমরা এখান থেকে জুলের সূত্র পড়তে হবে, জুলের যে তিনটে সূত্র আছে সেই তিনটে সূত্র এখান থেকে পড়তে হবে, পরীক্ষায় মাঝে মধ্যে আসে এটা, এখান থেকে এই সূত্র দুটো মুখস্থ করতে হবে, এখান থেকে আমাদের অঙ্ক আসে মাঝে মধ্যে। এই ছিল তারপরে যান্ত্রিক তুল্যাঙ্ক। এবার আমরা দেখব কাজ ছোঁয়ার শক্তির, এবার আমরা দেখব কাজ ছোঁয়ার শক্তি ধারণা থেকে জুলের সূত্র কিভাবে আমরা আনতে পারি। কাজ ছোঁয়ার শক্তি ধারণা থেকে তোমাদের কি হচ্ছে, এখানে পুরো সার্কিট ডায়াগ্রাম আমরা এখানে একটা আঁকলাম, একটা বর্তনী, সম্পূর্ণ বর্তনী। সেখানে কি হচ্ছে, এই রো আছে, এখানে রোদ লাগানো আছে একটা, এখানে এ আর বি দুই প্রান্তের বিভব প্রভেদ, এখানে ভোল্ট আছে, এখানে একটা সুইচ লাগানো আছে, এবং তড়িৎ প্রবাহ তার আই কিন্তু এর মধ্যে দিয়ে যাচ্ছে। তো এটা যদি হয়, তাহলে আমি ধরলাম যে আমাদের এই প্রান্তের বিভব হচ্ছে ভিএ, আর এই প্রান্তের বিভব হচ্ছে ভিবি, এবং তড়িৎ প্রবাহ দিক থেকে এদিকে যাচ্ছে, ভিএ বড় ভিবি ছোট। তাহলে এখানে দুই প্রান্তের বিভব পড়বে ভিএ মাইনাস ভিবি থেকে, আমরা বলতে এটাকে আমরা ভি ধরতে পারি। আর ধরলাম এদের মধ্যে কিউ পরিমাণ আদান প্রবাহিত হচ্ছে, এর মধ্যে কতটা আদান যাচ্ছে, কিউ পরিমাণ আদান যাচ্ছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, কিউ ইজ ইকুয়াল টু আই টি জানি। আর আমরা কি বলতে পারি এখান থেকে, আমরা জানি যে একক ধাতু বিভবের সঙ্গে বলা হয়েছিল একক ধাতু আদানকে তড়িৎ প্রবাহের তড়িৎ প্রবাহের মধ্যে, মানে কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধাতু আদানকে এক জায়গাতে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে আমাদের কি পরিমাণ কার্য করতে হয়, ডব্লু পরিমাণ কার্য করতে হয়। তো ডব্লু ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, সেখান থেকে আমরা বলতে পারি বিভবের ধারণা থেকে এটা আসছে। তো সেখান থেকে আমরা লিখতে পারি ভি ইন্টু আই টি, মানে ভিআইটি, ভিআইটি, আর ডব্লিউ ইজ ইকুয়াল টু ভিআইটি এটা পেলাম। আবার আমরা কি জানি, তাহলে আমরা এটা হচ্ছে একটা সমীকরণ পেলাম, তাহলে এটা আমরা একটা সমীকরণ জানতাম, এটাকে বাক্স মধ্যে রাখি, এগুলো অনেকগুলো কাজে লাগে। আবার আমরা কি পেলাম আলটিমেটলি, ডব্লিউ ইজ ইকুয়াল টু ভিআইটি পেলাম, ডব্লিউ ইজ ইকুয়াল টু ভিআইটি একটা সমীকরণ পেলাম। তো আমরা এবার কি করতে পারি, আমরা এবার জানি যে ভি এর মান কত, ভি ইজ ইকুয়াল টু আই আর, আমরা আরেকটা সূত্র জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু আমরা জানি আই আর। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কেমন হবে, ডব্লিউ ইজ ইকুয়াল টু, তাহলে হচ্ছে ভি এর জায়গায় কত বসাবো আই আর, তাহলে আই আর ইন্টু আই টি, মানে হচ্ছে আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি। এটা হচ্ছে আমাদের ডব্লিউ ইজ ইকুয়াল টু কত পেলাম, আই স্কোয়ার আর টি। এটা হচ্ছে আমার জুলের সূত্র। অ্যাকচুয়ালি জুলের সূত্রে আমরা কি পেয়েছিলাম, জুলের সূত্রে আমরা দেখেছিলাম যে এইচ ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই জে, ডব্লিউ বাই জে অ্যাকচুয়ালি আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি বাই হচ্ছে জে। যদি আমরা এসআই পদ্ধতিতে দেখি, যদি এসআই পদ্ধতিতে আমরা দেখি,
তাহলে কত হয় এসআই পদ্ধতিতে কিন্তু H ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি হয়। এসআই পদ্ধতি, এটা তো এসআই পদ্ধতির জন্য আই স্কয়ার আর টি হয়। তো আমরা কি বললাম তাহলে, W ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি পেলাম। পর আমরা জানি H ইজ ইকুয়াল টু W বাই জি। H ইজ ইকুয়াল টু কি বললাম, H ইজ ইকুয়াল টু যদি W বাই জি হয় তাহলে H ইজ ইকুয়াল টু W বাই জে, আর W জায়গায় যদি আমরা এই মানটা বসিয়ে দিই আই স্কয়ার আর টি বাই জে, আই স্কয়ার আর টি বাই জে, এখান থেকে কিন্তু আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা এখান থেকে আমরা তাপের জুলের সূত্র পেতে পারি। এখান থেকে আমরা কি করতে পারি, জুলের সূত্র কিন্তু পেতে পারি। এটা হচ্ছে জুলের সূত্রের গাণিতিক রূপ, এটা হচ্ছে জুলের সূত্রের গাণিতিক, এটা বা এটা আগের ধরনের এটা থেকে করলাম, এটা আগে করেছিলাম। আর এখন আমরা জুলের সূত্রের গাণিতিক রূপ হলো এইভাবে পেলাম কিন্তু, জুলের সূত্রের গাণিতিক রূপ। খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা, যে কার্য শক্তি থেকে কিভাবে আমরা জুলের সূত্র পেতে পারি, কার্য এবং শক্তি থেকে কিভাবে আমরা জুলের সূত্র প্রমাণ করতে পারি, তাই সেটা এখানে দেখানো হলো। খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত একটা অঙ্ক এখানে আছে, জুলের সূত্র কাজে লাগবে এখানে। তো আমরা কিভাবে অঙ্কটা করতে পারি, 10 ভোল্ট বিভব বিশিষ্ট কোনো তড়িৎ উৎস বর্তনীতে 2 মিনিট ধরে চালালে, কতক্ষণ ধরে, 2 মিনিট ধরে চালালে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠায়। তাহলে আমাদের টাইম কত বলা আছে, টাইম বলা আছে 2 মিনিট, টাইম বলা আছে 2 মিনিট। আচ্ছা, আরেকটা কি বলা আছে, ভোল্ট বলে দেওয়া আছে 10 ভোল্ট, 10 ভোল্ট বলে দেওয়া আছে, 2 মিনিট ধরে চালাচ্ছি। আর অ্যাম্পিয়ার কত বলেছে, অ্যাম্পিয়ার বলছে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে। কিউ ইজ ইকুয়াল টু কত হয়, কিউ ইজ ইকুয়াল টু আইটি, কিউ ইজ ইকুয়াল টু আইটি, আই মানে কত, কিউ ইজ ইকুয়াল টু আইটি, আই মানে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ার, আই দিয়ে লিখতে হয় অ্যাম্পিয়ার আই, 5 অ্যাম্পিয়ার ইন্টু 2 মিনিট ধরে পাঠানো হয়েছে। এবং মিনিটটাকে সেকেন্ড যদি করি আমরা 60 দিয়ে গুণ হবে, মিনিটটাকে সেকেন্ড করলে 60 দিয়ে গুণ হবে। তাহলে 5 6 30, 30 গুণ 60 মানে হচ্ছে 600 কুলম, 600 কুলম। এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম কিউ এর মান। এখন আমাদের কৃতকাজের মান কি, W ইজ ইকুয়াল টু ভি ইনটু কিউ, W কৃতকাজের সমান সমান ভি ইনটু কি হয়, কিউ হয়। ভি মানে কত, ভি মানে হচ্ছে 10 ভোল্ট এবং কত কুলম, কিউ মানে 600, তাহলে 6000 এত কি হবে, যে শক্তির একক কি, শক্তির একক জুল। আমরা এত জুল কাজ করেছি, তাহলে এত জুল কিন্তু আমরা কি করেছি, কার্য করেছি। অর্থাৎ কৃতকাজ উৎস কর্তৃক কৃতকাজের মান তাহলে কত, 6000 জুল। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এমন ধরনের আরো অঙ্ক আছে, আমরা এই একটা অঙ্ক করলাম। এবং এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে, এই ধরনের অঙ্কগুলো করা শিখতে হবে। আমরা যদি আর একটা অঙ্ক দেখি তাহলে কেমন হবে, কোশ্চেন নাম্বার 2 আমরা আর একটা অঙ্ক দেখবো, দেখি কেমন হয়। তো আমরা এখন 2 দাগের অঙ্কটা করবো। কি বলছে, 3 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 20 ওহম রোধের মধ্য দিয়ে 10 মিনিট প্রবাহিত হলে ওই রোধকে উৎপন্ন তাপের পরিমাণ বের করতে হবে। কি কি বলে দিয়েছে আমার, 3 অ্যাম্পিয়ার যেটা আই এর মান, 3 অ্যাম্পিয়ার, ওকে, 20 ওহম রোধ, তাহলে আর এর মান বলছে 20 ওহম। আর সময়টা কত বলেছে, 10 মিনিট। তো 10 মিনিট সময় হলে 10 গুণ 60 মানে হচ্ছে 600 সেকেন্ড। আমরা সেকেন্ডে কনভার্ট করে দিলাম। তো আমাদের এখন কি বের করতে হবে, যে রোধকের তাপের পরিমাণ, তাপের পরিমাণ বের করতে হলে কি করতে হবে, আমাদের H ইকুয়াল টু আমরা কি জানি, আই স্কয়ার আর টি বাই কত, বাই জে, আই স্কয়ার আর টি বাই জে। আই স্কয়ারের মানটা যদি আমরা বসাই তাহলে কত পাবো, এখান থেকে পাবো 3 এর স্কয়ার, আর এর মান কত 20 ইন্টু 600 বাই কত, বাই হচ্ছে 4.2, বাই 4.2। তো এখন যদি আমরা আই স্কয়ার আর টি, সেখান থেকে আমরা যদি এখন এইচ এর মানটা বের করি, আই এর মান, আর এর মান এবং টি এর মান আর জি এর মান যদি বসাই, বসে আমরা যে মানটা পাবো, এত ক্যালোরি পাবো, সেটা ক্যালকুলেশন করলে কত হবে, 3 3 9 গুণ 20 গুণ 600 বাই কত, বাই 42, উপরে কত হবে 10 গুণ হবে। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হবে, কাটাকাটি এখান থেকে যাবে 10, এখান থেকে 10 হবে, এখান থেকে 21 গুণ 42, 3 3 9, 3 3 9, 3 7 21 হবে। তো এখন আমরা কত পেলাম তাহলে, আর 3 6 18, 18 পরে 1 2 3 4 শূন্য, 4 শূন্য বাই 7, এত ক্যালোরি। এই অবধি উত্তর রাখলেই হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই কোশ্চেনের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপর আমরা দেখবো তড়িৎ ক্ষমতা কি জিনিস, তড়িৎ ক্ষমতা কি, কিলোওয়াট ঘন্টা বা ভোল্ট ইউনিট কি, আমরা সেগুলো একটু করে দেখবো। তো কি বলছে তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা কি বলছে, আমাদের পরের পার্ট কি, তড়িৎ ক্ষমতা। আমাদের পরের টপিক তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা কি বলছে, তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা।
তড়িৎ ক্ষমতা কি বলছে, বলছে যে বৈদ্যুতিক ক্ষমতার সংজ্ঞা হচ্ছে, ক্ষমতার সংজ্ঞাটাই বলছে কার্য করার হার। ক্ষমতার সংজ্ঞাই বলে কার্য করার হার। কার্য করার হার, করার হারকে আমরা কি বলি, ক্ষমতা বলি। কার্য করার হারকে আমরা কি বলি, ক্ষমতা বলি। কিন্তু অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষমতা যখন আমরা সংজ্ঞা লিখবো তখন আমাদের সংজ্ঞাটা এমন হবে যে বৈদ্যুতিক কার্য করার ক্ষমতা। বৈদ্যুতিক, কারণ আমাদের তড়িৎ ক্ষমতা নিয়ে আলোচনা করছি, তড়িৎ ক্ষমতা নিয়ে যেহেতু আলোচনা করছি তাই বলা হচ্ছে বৈদ্যুতিক কার্য করার যে হার তাকে বলা হচ্ছে কি তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতায় P = কি লিখতে তাহলে আমরা, তো বলছি কোনো পদ্ধতি তড়িৎ ক্ষমতা বলতে উৎস কর্তৃক তড়িৎ শক্তি সরবরাহের হারকেও কিন্তু বোঝায়। উৎস থেকে তড়িৎ শক্তি সরবরাহ করার হার। তো আমরা তড়িৎ ক্ষমতা সমান কি লিখতে পারি, সমান লিখতে পারি তড়িৎ ক্ষমতা সমান আমরা লিখতে পারি যে তড়িৎ উৎস কর্তৃক সরবরাহিত শক্তির পরিমাণ বাই সময়, শক্তি বাই সময়ও লিখতে পারি আমরা। কার্য বা শক্তি একই জিনিস, শক্তি বাই সময়। কোন শক্তি বলছে, উৎস কর্তৃক তড়িৎ প্রবাহ, উৎস কর্তৃক সরবরাহিত শক্তি বাই সময়। তার মানে আমরা বলতে পারি W/T বলতে পারি। W/T, W মানে হচ্ছে VIT/T, আমরা TT কেটে যাচ্ছে মানে VI। মানে আমরা তড়িৎ ক্ষমতা আমরা যেটা P দিয়ে লিখি, তড়িৎ ক্ষমতাকে পাওয়ার মানে P দিয়ে লিখি, সেখান থেকে আমরা কি পেতে পারি, সেখান থেকে আমরা পেতে পারি W মানে হচ্ছে VIT, W মানে হচ্ছে VIT/T, মানে TT কেটে গেলে VI, অর্থাৎ বিভব প্রভেদ ইনটু তড়িৎ প্রবাহ মাত্রা। কি জিনিস পেলাম তাহলে আমরা, বিভব প্রভেদ ইনটু তড়িৎ প্রবাহ মাত্রা। এই একটা সূত্র পেলাম। আবার ওহমের সূত্র থেকে আমরা কি জানি, I = V/R। আমরা কি জানি, I = V/R। যদি এটা বসিয়ে দিই এখানে তাহলে আমরা কি পেতে পারি, I = যদি বসাই তাহলে V × V/R অর্থাৎ V²/R আমরা এটাও পেতে পারি। বা আমরা যদি এইভাবে বসাই, আমরা যদি এখান থেকে V এর মানটা বসাই তাহলে V = IR। তো V = যদি IR বসাই তাহলে এখান থেকে আমরা আবার লিখতে পারি V এর জায়গায় আমরা কি বসাবো, IR বসাবো। IR × I মানে I²R। আমরা অনেক রকম উপায় কিন্তু লিখতে পারি। কি কি পেলাম তাহলে, P = একটা পেলাম। তাহলে আমি কি কি পেলাম সেগুলো একবার লিখি। কি কি পেলাম তাহলে, পেলাম P = কি পেলাম যে হচ্ছে VI, P = VI। P = কি পেলাম, V²/R। P = কি পেলাম, B পেলাম I²R। অর্থাৎ এই তিনটে সমীকরণ যে আমরা পেলাম, একই সমীকরণের বিভিন্ন রূপ, এই তিনটে যে তড়িৎ ক্ষমতার আমরা সূত্র পেলাম। এই তিনটা আরেকটা পেতে পারি আমরা W/T, P = W/T। এটাও কিন্তু তোমার তড়িৎ ক্ষমতার যে সূত্র, P = W/T, এটাও কিন্তু তড়িৎ ক্ষমতারই সূত্র। তো P = W/T, মোট চারটে সূত্র আমরা কিন্তু পেলাম। তড়িৎ ক্ষমতার একক কি বলছে, ক্ষমতার একক অ্যাকচুয়ালি কি হয়, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক বলছে ওয়াট। তড়িৎ ক্ষমতার একক কি বলছে, তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ব্যবহারিক একক বা এসআই একক হচ্ছে ওয়াট। ঠিক আছে, একে W দিয়ে লেখা হয়, একে W দিয়েও লেখা হয়। ঠিক আছে, W দিয়ে লেখা বা WT বা ওয়াট ও টা লেখা হয়। শক্তির 1 ওয়াট বলতে কি বলছে, দেখো বলছে 1 ওয়াট বলতে বোঝায় যে উৎসটি সেকেন্ডে 1 জুল পরিমাণ শক্তি সরবরাহ করতে পারে। ওয়াট কোথা থেকে আসে, এখান থেকে আসছে। এখান থেকে আমরা কিভাবে পেতে পারি, P = W/T, W মানে হচ্ছে 1 জুল, বা আমরা জুল এককে প্রকাশ করি, এটা সেন এককে প্রকাশ করি, এটাকে ওয়াট এককে প্রকাশ করি এটাকে। তাহলে 1 ওয়াট সমান কি লিখতে পারি আমরা, 1 জুল বাই 1 সেকেন্ড। অর্থাৎ উৎস কর্তৃক যদি 1 জুল সেকেন্ডে যদি 1 জুল তড়িৎ শক্তি সরবরাহ করা যেতে পারে তখন আমরা 1 ওয়াট বলবো। সেকেন্ডে যদি 1 জুল তড়িৎ শক্তি সরবরাহ করা যেতে পারে তখন থেকে আমরা বলতে পারি 1 জুল, সরি 1 ওয়াট। তো এখান থেকে আমরা কি দেখবো, আরো কিসব এককগুলো আছে সেগুলো দেখি একবার। তারপরে আমরা এখানে এটা বলতে পারি যে ওয়াট = কি, ভোল্ট × অ্যাম্পিয়ার এখান থেকে বলা যেতে পারে। ওয়াট = কি, আচ্ছা আমরা এখান থেকে মুছে দিই। আমরা কি লিখতে পারি এখন, আচ্ছা এখানে ক্ষমতার একক P = VI থেকে আমরা কি পেতে পারি, P = VI থেকে এটা পাচ্ছি। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, তাহলে ওয়াট = V মানে হচ্ছে ভোল্ট, ভোল্ট × A মানে হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে ওয়াট = ভোল্ট × অ্যাম্পিয়ার। আমরা এটাও কিন্তু পেতে পারি, এছাড়াও কি কি আছে, কিলোওয়াট, মেগাওয়াট, গিগাওয়াট প্রভৃতি আরো বড় বড় একক আছে। যেমন 1 কিলোওয়াট KW, 1 কিলোওয়াট = 10³ ওয়াট, 1 কিলোওয়াট = 10³ ওয়াট। 1 মেগাওয়াট মানে কত, 1 মেগাওয়াট মানে 10⁶ ওয়াট। 1 মেগাওয়াট সমান কত হবে, 10⁶ ওয়াট। আর 1 গিগাওয়াট সমান কত হবে, 10⁹ ওয়াট। আমরা এই তিনটে আলাদা আলাদা একক পেলাম। এছাড়াও আরো কি কি পেতে পারি আমরা, তড়িৎ শক্তি কি বলছে, কোন তড়িৎ যন্ত্রের কার্য করার সামর্থ্যকে শক্তির সংজ্ঞায় তাই বলছে কার্য করার যে সামর্থ্য, কোন তড়িৎ শক্তির বা তড়িৎ উৎসের কোন
কোন তড়িৎ যন্ত্রের যে কার্য করার সামর্থ্য, যদি আমরা লিখে তাহলে কেমন হবে দেখি জিনিসটা। কোন তড়িৎ কি বলছে সংজ্ঞাটা, যে কোন তড়িৎ যন্ত্রের বলছে কার্য করার সামর্থ্যকে আমরা কি বলি, সামর্থ্যকে আমরা বলি তড়িৎ শক্তি। তাকে আমরা কি বলি, তড়িৎ শক্তি, মোট তড়িৎ শক্তি। তড়িৎ শক্তির একক কি, তড়িৎ শক্তির একক কার্যের একক, একটু আগে বললাম কার্যের একক যা হয় তড়িৎ শক্তির একক তাই হয়। তো তড়িৎ শক্তির একক তাহলে কি, তড়িৎ শক্তির একক কিন্তু তাহলে জুল হবে। কার্যের একক যেহেতু জুল, তড়িৎ শক্তির একক হবে জুল। ওকে, তো ওয়াট ঘন্টা এখান থেকে আমরা যেটা দেখবো, আমাদের এখানে যেটা লাগবে আমাদের ওয়াট ঘন্টা লাগবে আমাদের। অ্যাকচুয়ালি আমাদের তড়িৎ শক্তি পরিমাপ করা হয় দুটো এককে, একটা হচ্ছে ওয়াট ঘন্টা, একটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কি কি এককে পরিমাপ করা হয়, একটা ওয়াট ঘন্টা, একটা প্রকাশ করা হয় ওয়াট ঘন্টা, আর একটা হয় কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা এই দুটো এককে প্রকাশ করা যায়। এই কিলোওয়াট ঘন্টার আর একটা নাম হচ্ছে বোর্ড একক, বিওটি। এটি একটা একক হচ্ছে বোর্ড একক। এই এককটা আমরা কোথায় ইউজ করি, এই এককটা আমরা বাড়িতে আমাদের যে মিটারে যে বিলটা আমাদের আসে, সেটা কিন্তু মিটারে যে আমাদের তড়িৎটা পরিমাপ করা হয় সেটা হচ্ছে বোর্ড এককেই পরিমাপ করা হয়। কিন্তু আমাদের প্রতিটা বাড়িতে যে তড়িৎ শক্তি পরিমাপ করা সেটা হচ্ছে এই বোর্ড একক বা কিলোওয়াট এককেই কিন্তু পরিমাপ করা হয়। ওয়াট একক কি বলছে, এক ওয়াট ঘন্টা কি বলছে, যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে চালালে, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন 1 ওয়াট ঘন্টা সামনে কি বলছে, 1 ওয়াট ঘন্টা মানে 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা, 1 ওয়াট ও 1 ঘন্টা বলতে পারি আমরা। তাহলে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন, ওয়াট তো ক্ষমতার একক, তাই বলছে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি আমরা 1 ঘন্টা ধরে চালাই, তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয়, তাকে আমরা 1 ওয়াট ঘন্টা বলি। কি বললাম, বলছে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি আমরা 1 ঘন্টা ধরে চালাই, তাহলে আমাদের যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে তাকে আমরা বলবো 1 ওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা কি বলছে, 1 কিলোওয়াট ঘন্টা বলছে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি আমরা 1 ঘন্টা ধরে চালাই, তাহলে আমাদের যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে তাকে আমরা বলবো 1 কিলোওয়াট। তাকে আমরা কি বলবো, 1 কিলোওয়াট। তো 1 ওয়াট ঘন্টার সঙ্গে আমরা কি কি লিখতে পারি দেখা যাক। 1 ওয়াট ঘন্টা মানে কি লিখতে পারি আমরা, তো 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা আমরা লিখতে পারি। 1 ওয়াট ঘন্টা মানে হচ্ছে 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। 1 ওয়াট মানে কত, 1 ওয়াটই থাক। 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে 1 ওয়াট ঘন্টা, ওয়াট ইন্টু সেকেন্ড মানে হচ্ছে জুল, তাহলে 3600 জুল। তাহলে 1 ওয়াট ঘন্টা মানে হচ্ছে 3600 জুল। 1 ওয়াট ঘন্টা মানে হচ্ছে 3600 জুল। আর 1 কিলোওয়াট ঘন্টা, তাহলে 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা। 1 কিলোওয়াট মানে কত, 1 কিলোওয়াট মানে হচ্ছে 10³ 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা মানে 3600 জুল, 3600 সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা কত পাবো তাহলে, 3600 ইন্টু 10³ এত জুল, 3600 10³ বা আমরা বলতে পারি 36 ইন্টু 10⁵ এত জুল হবে। 36 ইন্টু 10⁵ জুল। 1 কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে 36 ইন্টু 10⁵ জুল। আমরা এটাকেও এভাবে বলতে পারি যে 3.6 ইন্টু 10⁶ জুল, 3.6 ইন্টু 10⁶ জুল, এত জুল আমরা বলতে পারি কিন্তু। তো এই গেল আমাদের বোর্ড একক বা এই গেল আমাদের 1 কিলোওয়াট ঘন্টার ইউনিট জুল এককে এত জুল হচ্ছে কিন্তু। তো এই গেল আমাদের ওয়াট ঘন্টার কিলোওয়াট ঘন্টা, এই গেল আমাদের তড়িৎ ক্ষমতা। আমরা এরপরে ধরো নিউমেরিক্যাল দেখবো এর উপরে, তাহলে আমাদের এই টপিকটা শেষ হয়ে যাবে। তো দুটো নিউমেরিক্যাল দেখা যাক কি কি হয়। তো কি বলছে আমাদের প্রথম অঙ্ক, বলছে একটি বাড়িতে 400 ওয়াটের একটি কি আছে রেফ্রিজারেটর প্রত্যেকদিন 7 ঘন্টা করে চলে, প্রত্যেকদিন 7 ঘন্টা করে চলে। প্রতি কিলোওয়াট ঘন্টার খরচ 3 টাকা করে হলে, প্রতি কিলোওয়াটের খরচ কত বলছে, 3 টাকা করে হলে 30 দিনে রেফ্রিজারেটরটির দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বা শক্তির জন্য কত খরচ পড়বে। তা 30 দিনে আমাদের ব্যয়িত মোট তড়িৎ শক্তিটা বের করে নি। 30 দিনে ব্যয়িত মোট তড়িৎ শক্তির পরিমাণ কত দেখা যাক। তড়িৎ শক্তি কত হবে, তো কি হবে, যদি আমার 400 ওয়াটের রেফ্রিজারেটর দৈনিক একদিনে কতক্ষণ চলছে, 7 ঘন্টা করে চলছে, তাহলে 30 যদি গুণ করি তাহলে আমার 30 দিনে কতটা বেরিয়ে যাবে, 30 দিনে কতটা সেটা বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে এখানে 321, 21 গুণ 4, 21 গুণ 4 গুণ 1000, 1000, তাহলে এত ওয়াট ঘন্টা হবে। এটা যদি কিলোওয়াট ঘন্টা করি তাহলে 1000 দিয়ে ভাগ,
তাহলে 21 গুণ 4 গুণ 1000 বাই কত হবে, বাই 1000 করবো আমরা। তাহলে 1000 কেটে যাবে, এত কিলোওয়াট ঘন্টা হয়ে যাচ্ছে তখন, কিলোওয়াট ঘন্টা। 4 21 কত, 84, 84 কিলোওয়াট ঘন্টা। তাহলে আমাদের 30 দিনে মোট কতটা শক্তি নষ্ট হয়েছে, 84 কিলোওয়াট ঘন্টা। আর বলছে যে প্রতি কিলোওয়াট ঘন্টা 3 টাকা করে খরচ। তাহলে মোট খরচ কত হবে, তাহলে মোট খরচ তাহলে কত হবে, তাহলে আমাদের 84 কিলোওয়াট তার সঙ্গে 3 গুণ হয়ে যাবে এত টাকা। কত হচ্ছে সেটা, 3 × 12 2 হাতে 1, 24 টাকে 25, 252 টাকা। এটা গেল আমাদের উত্তর। তাহলে কি করলাম আমরা এখানে, আমরা যেটা মোট প্রথমে আমরা 30 দিনের বের করতে বলেছে, আমাদের বলেছে মোট 30 দিনের বের করতে। তো আমরা সেটা 30 দিনের মোট তড়িৎ শক্তিটা বের করে নিলাম, কত আসলো সেটা। আমাদের যেহেতু বলেছে কিলোওয়াটে 3 টাকা করে হয়, তাই আমাদের কিলোওয়াটে কনভার্ট করে দিলাম। আমরা কি করলাম, কিলোওয়াটে কনভার্ট করে নিলাম। এবং আমাদের বলেছে মোট খরচ, তো মোট খরচটা আমরা কি বললাম, যদি 1 কিলোওয়াটের দাম 3 টাকা হয়, 3 টাকা যদি খরচ হয়, তাহলে 84 কিলোওয়াটের জন্য কত খরচ পড়বে, 3 গুণ করে দিলে যা হবে তাই। আমাদের হিসাব করে বেরোলো 252 টাকা। তো আমাদের তাহলে হিসাব 252 বেরোলো, তাহলে 252 টাকা আমাদের কিন্তু খরচ হবে। এটা গেল হচ্ছে আমাদের তড়িৎ ক্ষমতার উপরে অঙ্ক। এই ধরনের আরো অনেক অঙ্ক আছে, বই দেখলে তোমরা পাবে। আর যদি কারোর কোনো সমস্যা থাকে সেটা কমেন্ট বক্সে জানাবে অবশ্যই, তাহলে আমরা দেখবো, চেষ্টা করে দেখবো যে এগুলো ঠিক করা যায় না, সলভ করা যায় কিনা। এছাড়াও বিভিন্ন আপডেট পেতে অবশ্যই দ্য ফিজিক্স লাভার চ্যানেল, আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে সেটা ডাউনলোড করবে। কি নাম, দ্য ফিজিক্স লাভার। কোথায় গেলে পাবে সেটা ডেসক্রিপশনে দেখো, অবশ্যই লিঙ্ক দেওয়া আছে দ্য ফিজিক্স লাভার। ডেসক্রিপশনে গেলে অবশ্যই তার লিঙ্ক পেয়ে যাবে, তো সেখানে যুক্ত হয়ে যাবে এবং সমস্ত আপডেট কখন কোন ভিডিও আসছে না আসছে সেটা পাবে অবশ্যই। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, ধন্যবাদ সবাইকে।